এই হলো আমাদের কিবোর্ড। ওকে, দেখেন কিবোর্ডটাকে আমরা মোটামুটি 4টা ভাগে ভাগ করব। ঠিক আছে, প্রথম 4টা ভাগে ভাগ করব, এটা আমাদের নিজেদের শেখার সুবিধার জন্য। তো ডান সাইডে দেখেন এই একটা পার্ট কিন্তু করা আছে। ওকে, এইখানে এই একটা পার্ট, এই একটা পার্ট, দুইটা মিলে আমরা একটা মনে করি। ওকে, এইটা টোটালটা হচ্ছে আমাদের একটা এরিয়া, এতটুকু এরিয়া, আর এই টোটালটা একটা এরিয়া, আর উপর লাইনটা একটা এরিয়া। ঠিক আছে, তাহলে একটা, এই দুইটা, 3 নাম্বার, 4 নাম্বার, টোটাল 4টা এরিয়া আমরা ভাগ করে নিলাম কিবোর্ডটাকে। ওকে, এখন দেখেন একদম যে ডান সাইডে এই যে এরিয়াটা, এইটাকে বলা হয় নিউমেরিক কি। প্রথমত হচ্ছে যে বাটনগুলোকে, কিবোর্ডের বাটনগুলোকে প্রত্যেকটাকে আমরা কি বলবো? কি, কে ই ওয়াই, কি মানে কি? চাবি, তাই তো? এখানে বাটন, তাহলে প্রত্যেকটা বাটনকে আমরা কি বলবো? তো এইখানে যেহেতু নাম্বার লেখা আছে এই বাটনগুলোকে, এই জন্য এই বাটনগুলোর নাম কি দেবো আমরা? নিউমেরিক কি। ঠিক আছে, দেখেন 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8 9 লেখা আছে। সাথে আছে কি একটা প্লাস চিহ্ন আছে, একটা মাইনাস চিহ্ন আছে, স্টারটা আমরা হিসাব নিকাশের ক্ষেত্রে গুণ হিসাবে স্টারটাকে ব্যবহার করব। ঠিক আছে, আর যখন ভাগ করব তখন আমরা এই অবলিক বা স্ল্যাশ যেটাকে বলা হয় এইটাকে ব্যবহার করব। সাথে থাকে একটা এন্টার মানে হচ্ছে পরের লাইনে নামার জন্য আমরা কি করি? এন্টার ব্যবহার করি। ঠিক আছে, আর একটা আছে ডট, যেটা দশমিক হিসেবে আমরা ব্যবহার করি। বুঝতে পারছি? সাথে কি দেখতে পাচ্ছি যে নিউমেরিক লক বা নাম্বার লক। ওকে, নাম্বার লকের কাজ কি? এখানে দেখেন 3টা বাতি আছে। ঠিক আছে, 3টা লাইট আছে, আপনাদের কিবোর্ডগুলোতেও আছে। এর মধ্যে প্রথম যে লাইটটা, এইটা হচ্ছে নাম্বার লকের অপশন। ওকে, তো নাম্বার লকে আমরা প্রেস করলে ওই বাতিটা জ্বলবে, আবার একবার প্রেস করলে কি হয়? বাতিটা বন্ধ হবে। তো যখন বাতিটা জ্বলে, এই বাতিটা যখন জ্বলে তার মানে নাম্বার লক কি করা? অন করা। আর এইটা যখন বন্ধ থাকে তখন নাম্বার লক অফ করা। ওকে, তো নাম্বার লক অন করা থাকলে কি হয়? নাম্বার লক যখন অন করা থাকে অর্থাৎ বাতিটা যখন জ্বলে তখন এই নাম্বারগুলোতে কাজ করবে। 1 লিখলে 1 আসবে, 5 লিখলে 5 উঠবে, 9 লিখলে 9 উঠবে। ঠিক আছে, তার মানে এই এরিয়াটা তখন কি করবে? কাজ করবে, এই নাম্বারগুলো শুধু। আর যখন এটা অফ করা থাকবে, নাম্বার লকটা অফ করে রাখবো, তখন এইগুলোতে কাজ করবে না। তখন কাজ করবে কি? এই যে 2 এর সাথে একটা অ্যারো সাইন আছে, 6 এর সাথে এই সাইডে রাইট অ্যারো আছে। ঠিক আছে, 4 এ লেফট অ্যারো আছে, 8 এ আপ অ্যারো আছে। তো তখন দেখা যায় যে ওই অ্যারো সাইনগুলোতে কাজ করবে, কার্সরটা ডানে বামে এদিক ওদিক যাবে। বুঝতে পারছি? আবার এই জায়গায় পেজ আপ পেজ ডাউন মানে উপরের পেজগুলোতে যাবে, পেজ ডাউন মানে নিচের পেজগুলোতে যাবে, আবার হোম এন্ড। অর্থাৎ এইখানে যে অপশনগুলো আছে খেয়াল করেন, পেজ আপ পেজ ডাউন, এগুলো কিন্তু পেজ আপ পেজ ডাউন এখানে আছে। এখানে হোম, এই হোম এবং এন্ড, এই হোম এন্ড এগুলো আছে এখানে। আবার যে 4টা তীর চিহ্ন এটাও কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো এটা যারা এক্সেলে যখন আপনি সচরাচর কাজ করবেন তখন আপনার কাজের সুবিধার জন্য নাম্বার লক অন করে আপনি নাম্বার লিখবেন আর অফ করে অ্যারো সাইন দেবেন। বুঝতে পারছেন? কিন্তু আমাদের যেহেতু আমরা সাধারণত ওগুলো করবো না, হিসাব নিকাশ তো আমাদের খুব একটা করা হবে না, তো এই জন্য আমাদের ওইভাবে দরকার নেই। আমাদের নাম্বার লকটা সবসময় অন করে রাখবো, নাম্বারগুলো এখান থেকে প্রেস করবো, আর লেখা যখন লিখবো কম্পোজ করবো তখন এখান থেকে লিখবো। বুঝতে পারছি? তাহলে নাম্বার লকের এই এরিয়াটা আমরা বুঝতে পারছি, নিউমেরিক কি এর এরিয়াটা। ভিতরে আমাদের নাম্বারগুলো থাকবে, হ্যাঁ, সাথে দশমিক, এন্টার দিয়ে কি করব? পরের লাইনে নামবো, তাই তো? হ্যাঁ, আর প্লাস মাইনাস গুণ ভাগ যেগুলোকে বলছি। নাম্বার লক অন করা থাকলে নাম্বার উঠবে, আর অফ করা থাকলে নাম্বার উঠবে না। ওই বাটনগুলোতে অন্য যা কিছু আছে ওইগুলোতে কাজ করবে। ঠিক আছে, এরপরে সেগুলোকে কি বলা হয়? অ্যারো সাইন। এই সাইনগুলো কি? অ্যারো সাইন। ঠিক আছে, এটা তীর চিহ্ন। এবং অ্যারো সাইন সম্বলিত যে কিগুলো, এগুলোকে কি বলা হয়? অ্যারো কি। বুঝতে পারছি? তেমন এগুলো কি? অ্যারো কি। অর্থাৎ কার্সরটা উপরে নিচে ডানে বামে যেদিকে নিতে চান ওইটা কি? অ্যারোর মাধ্যমে আমরা নিতে পারি। ঠিক আছে, দেখানো লাগবে এগুলো, দেখাই দিতে হবে অ্যারো কি এর কাজ, পারবো এমনিতেই, তাই না? আচ্ছা, এরপর দেখেন পেজ আপ ডাউন, এগুলো আমরা ওয়ার্ডে যখন ঢুকবো এমনিতেই দেখাবো না। তারপরে এখানে যে এরিয়াটা আছে এগুলোকে মূলত বলা হয় অ্যালফাবেটিক কি। এগুলোকে কি বলা হয়? অ্যালফাবেটিক কি। এখানে দেখেন কিউ থেকে শুরু করে পি পর্যন্ত সবগুলো কি? অ্যালফাবেট ইংলিশের। এখানে এ থেকে শুরু করে এল পর্যন্ত সবগুলো অ্যালফাবেট, জেড থেকে এম পর্যন্ত অ্যালফাবেট। ওকে, সাথে এখানে কিছু নিউমেরিক কি আছে, 1 থেকে শুরু করে 0। মনে করেন আপনার লেখার মাঝখানে হয়তো 5 লিখতে হবে, তখন পুরো হাতটা উঠাইয়ে ডান সাইড দিয়ে আনবেন, তার চেয়ে এখান থেকে উপরে একটা আঙ্গুল দিয়ে 5 লেখা ইজি। তো কম্পোজের মাঝে মাঝে দু একটা
সংখ্যা বা অঙ্ক লেখার ক্ষেত্রে আমরা হচ্ছে এই কিগুলো ব্যবহার করি। আর যখন হিসাব নিকাশ অর্থাৎ কম্পোজ নাই কোনো, শুধু হিসাব করতেছি, তখন আবার আমরা এই অপশনগুলো ব্যবহার করি। ঠিক আছে, তো এখানেও কিছু নিউমেরিক কি লেখা আছে, বুঝতে পারছি? ওকে, এবং এই যে অ্যালফাবেটিক কিগুলোর পাশে এগুলো দেখবেন, এগুলোকে বলা হয় স্পেশাল কি, যেমন ব্যাক স্পেস আছে, এন্টার আছে, শিফট, কন্ট্রোল, এগুলোকে কি বলা হয়? স্পেশাল কিছু কি এখানে আছে। তো মূলত আমাদের অ্যালফাবেটিক কি কতগুলো? এই যে আমরা মূল যে এরিয়াটা দেখতে পাচ্ছি এখানে, এইটা হচ্ছে কি আমাদের অ্যালফাবেটিক কি। সাথে কিছু আমাদের পাংচুয়েশন মার্ক থাকে, যেমন ইনভার্টেড কমা, সেমিকোলন, কোলন, ফুল স্টপ, কমা, এগুলো কি আমাদের কিছু পাংচুয়েশন মার্ক থাকে। ওকে, কিগুলোর মধ্যে। আর বাড়তি কিছু হচ্ছে স্পেশাল কি। ওকে, এবং উপরে দেখবেন এই F1 থেকে শুরু করে F12 পর্যন্ত এগুলোকে বলা হয় ফাংশন কি। কি বলা হয় এগুলোকে? ফাংশন কি। ঠিক আছে, এগুলো ফাংশনগুলো বিভিন্ন কাজে লাগে। তো অ্যালফাবেটিক কিগুলোর মধ্যে দেখেন প্রথমত হচ্ছে আপনার F বাটন এবং J বাটন, এগুলো বলছিলাম আপনাদের দুইজনকেই বলা হয়েছে মনে হয় কম বেশি, তাই না? F এবং J আমরা আবার একটু রিভাইজ দিয়ে ফেলি, যেহেতু কিবোর্ডের ক্লাস একসাথে রিভিশন দিয়ে ফেলি। তো F এবং J এই দুইটা বাটনে কি আছে বলেন? খাস কাটা থাকে, তাই না? ওই দুই বাটনে আমাদের কোন আঙ্গুল বসবে? এই আঙ্গুল দুটো বসবে। তারপরে F এর পাশে আছে কোনটা? D, D তে এইটা বসবে, S এ এইটা, আর A তে এই আঙ্গুলটা। তার মানে চারটা আঙ্গুল চারটা বাটনে বসলো। এবং F এর পাশে G আছে, G ও কিন্তু আমরা এই আঙ্গুল দিয়ে লিখবো। আবার J এর পাশে কি আছে? H আছে, H ওই সেম বাটন দিয়ে লিখবো। শুধু এইটা না, এই J এর পাশে H আছে, J এর উপরের দিকে আছে U, সেটাও আমরা এই আঙ্গুল দিয়ে লিখবো। Y টাও এই আঙ্গুল দিয়ে লিখতে হবে। নিচে N, সেটাও এই আঙ্গুল দিয়ে। অর্থাৎ এই আঙ্গুলটার অনেক দিকে কাজ আছে, উপরের লাইনেও কিছু কাজ আছে, নিচের লাইনেও কিছু কাজ আছে, পাশেও কাজ আছে। এই আঙ্গুলটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এই আঙ্গুলটাও সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, এই দুইটা আঙ্গুল সবচেয়ে বেশি ব্যবহার হয়। তারপর অন্য আঙ্গুলগুলোতে আমরা মূলত আমাদের অ্যালফাবেটিক কিগুলো তিনটা সারিতে সাজানো। কয়টা সারিতে? তিনটা সারিতে। ঠিক আছে, তিনটা সারির মাঝখানের সারিটাতে আমাদের আঙ্গুলগুলো থাকবে। তাহলে A S D F এই চারটা, আর সেমিকোলন, L K J এই চারটায় চারটা আটটা আঙ্গুল থাকবে। আর বাড়তি G এবং H এটা হচ্ছে আমরা দুই আঙ্গুল দিয়ে এভাবে লিখে ফেলবো। ওকে, এরপর উপর লাইনটা দেখেন, উপর লাইনটাতেও আমরা এভাবে 10টা কি একত্র করে ওইটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো। মাঝখান লাইনটাতে কয়টা কি নিয়েছিলাম? 5টা। A S D F G বাম হাতে, আর ডান হাতে কি? সেমিকোলন, L K J H। কয়টা হচ্ছে? 10টা। 5 আর 5 10। উপর লাইনে আসি, ওখানেও দেখেন Q W E R T কয়টা হয়েছে? 5টা। আবার P O I U Y। ঠিক আছে, পিটা যখন লিখবো এই আঙ্গুলটা উঠে শুধু P লিখে আসবো। ঠিক আছে, যখন O তখন এই আঙ্গুলটা উঠে O লিখবো। আইটা এই আঙ্গুলটা উঠে লিখবো। ইউটা এই আঙ্গুল দিয়া, ওয়াইটাও এই আঙ্গুল দিয়া। ঠিক আছে, আবার কিউটা যখন লিখবো এই আঙ্গুলটা উঠাই লিখবো। ঠিক আছে, ডব্লিউ ই আর টি। ওকে, আচ্ছা, এরপর নিচের লাইনে আসেন। নিচের লাইনে এরকম 10টা কি দেখেন, এই শিট থেকে শুরু করে এই শিট পর্যন্ত একদম 10টা কি ভাগ করা আছে। ওকে, তাহলে প্রথমটা কি? জেড, এক্স, সি, ভি, বি। ঠিক আছে, আবার এই সাইডে স্ল্যাশ, ফুল স্টপ, কমা, এম, এন। বুঝতে পারছি? তাহলে এভাবে হচ্ছে আমরা এই বাটনগুলোকে ইউজ করে আমরা এভাবে লিখব। এর বাইরে দেখেন, এটা তো আমরা সেমিকোলন থেকে শুরু করছিলাম। সেমিকোলনের পরে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার ইনভার্টেড কমা, সিঙ্গেল ইনভার্টেড কমা। ঠিক আছে, সিঙ্গেল ইনভার্টেড কমা, এটা হচ্ছে ডাবল ইনভার্টেড কমা। এখানে ব্যাক স্ল্যাশ আছে, এখানে একটা কোলন আছে। স্ল্যাশের উপরে আছে প্রশ্নবোধক চিহ্ন, গ্রেটার দ্যান, লেস দ্যান। এখানে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলো আছে। এখন আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যে কোনো একটা বাটন নিলাম। ঠিক আছে, ওখানে পি বাটনটা আমরা নিলাম। পি বাটনটাকে, এটা সবগুলো বাটনের ক্ষেত্রে, অ্যালফাবেটিক কি এর সবগুলো বাটনের ক্ষেত্রে এই কথা সেম। ওকে, তো পিটাকে আমরা এখান থেকে দুইটা ভাগে ভাগ করি। এই যে বাটনটা মাঝ বরাবর দুইটা ভাগে ভাগ করলাম। ওকে, তো বাম সাইড একটা হলো, ডান সাইড একটা হলো। আবার এই বরাবর একটা ভাগে ভাগ করলাম, তখন কি হলো? উপরে একটা হলো, নিচে একটা হলো। বুঝতে পারছি? তো বাম সাইডে এবং ডান সাইডে এই যে দুইটা ভাগ করছি, এই দুইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ভাগ। কি ভাগ? এই দুইটা ল্যাঙ্গুয়েজের। এক সাইডে আমরা একটা ল্যাঙ্গুয়েজ রাখবো, অন্য সাইডে অন্য একটা। তো যেহেতু নর্মালি কিবোর্ডটা আমাদের ইংলিশ কিবোর্ড, এর জন্য বাম সাইডে আমরা কি রাখতেছি? সবসময় ইংরেজি রাখতেছি। ঠিক আছে, আপনাদের কিবোর্ডগুলো দেখবেন প্রত্যেকের এই যে এই সাইডটা যদি ভাগ করতে পারে, বাম সাইডটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডান সাইডটা যেহেতু আমরা বাংলা লিখি, এই জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে আপনি হিন্দি লেখেন, আরবি লেখেন,
চাইনিজ লেখেন, ঠিক আছে। যেই ল্যাঙ্গুয়েজের জন্য কিবোর্ডটা তৈরি ওই ল্যাঙ্গুয়েজের ভাষাটা ডান সাইডে লেখা হয়, ঠিক আছে, আর বাম সাইডে ইংরেজিটা। তার মানে এই বরাবর যে আমরা ভাগ করলাম লম্বালম্বি, ওইটাকে আমরা কি বাম সাইডটা দিলাম একটা ল্যাঙ্গুয়েজ, ডান সাইডটা অন্যটা। নর্মালি বাম সাইডটা ইংলিশ, ডান সাইডটা বাংলা। এখন আড়াআড়ি যে ভাগটা করেছি আমরা, এইটার উপরের ভাগটা আমরা রাখবো শিফটের জন্য, ঠিক আছে। নিচের ভাগটা রাখবো শুধু এই বাটনটার জন্য, অর্থাৎ নিচের ভাগটা যেটা থাকবে ওইটা লেখার জন্য আমি শুধু এই বাটনটা প্রেস করব, আর উপরে যেটা থাকবে ওইটা লেখার জন্য আমি শিফট প্রেস করে তারপর লিখবো। এই যে এই সাইডে একটা শিফট আছে, এই সাইডে একটা আছে, বুঝতে পারছেন? ওকে, তাহলে উপরে লেখার জন্য আমার কি লাগবে? শিফট লাগবে, নিচের জন্য শিফট লাগবে না। এখন আমরা যখন বাংলা পড়বো তখন এই সাইড নিয়ে কথা বলবো, বাট যেহেতু এখন ইংরেজির ক্ষেত্রে দেখেন উপরটা আমাদের কি আছে? বড় হাতে পি লেখা আছে। তার মানে শিফট প্রেস করে যদি এই বাটন আমি প্রেস করি তখন কি হবে? বড় হাতের লেখাটা আসবে। আর শিফট ছাড়া যদি লেখে তখন ছোট হাতের পি। ছোট হাতের পিটা আলাদা লিখে দেয় নাই, ঠিক আছে, লেখার দরকার ছিল না, শুধু পি লেখছে, এতে এনাফ। তো আমরা যখন উপরটা লিখবো তখন আমরা কি করব? বড় হাত লিখবো, উপরটা শিফট দিয়ে বড় হাতের লিখবো। আর নিচেরটা যখন লিখবো তখন কি করব? শিফট ছাড়া ছোট হাতের লিখবো। এখন দেখেন নরমালি আমরা কি জানলাম তাইলে, যে আমাকে বড় হাত লিখতে হলে উপরের মানে শিফট দিয়ে এই বাটনটা প্রেস করতে হবে, আর ছোট হাত লিখতে হলে কি করতে হবে? শিফট ছাড়া লিখতে হবে। এইটাই তো আমরা শিখছি, তাই না? ওকে, এখন একটু দেখি ওয়ার্ডের ভিতরে। আচ্ছা, আমি এখন পি লিখলাম, ছোট হাতে পি আসছে, শিফট প্রেস করে পি লিখলাম। ওকে, আচ্ছা, এখন দেখেন, এখন আমি ক্যাপস লকটা অন করে রাখবো। ওকে, ক্যাপস লকটা তো চিনতে পারছেন মনে হয়, তাই না? এই যে ক্যাপস লক, এবং ক্যাপস লক অন করলে আমাদের এই মাঝখানে এই বাতিটা তখন জ্বলবে, বুঝতে পারছি? ক্যাপস লক যখন অন করবো মাঝখানে এটা জ্বলবে। আপনারটা কাজ হবে না, কারণ আপনার কিবোর্ড লক করা আমার এখান থেকে, বুঝছেন? ওকে, তাহলে আমি এখন ক্যাপস লকটা অন করে নিলাম, ঠিক আছে। এখন আমি শুধু পিতে প্রেস করলাম, বড় হাতে পি উঠলো, আর শিফট পিতে প্রেস করলাম, ছোট হাতে পি আসলো। শিফট পিতে প্রেস করলে কি আসবে আমার জানা মতে? বড় হাত, কিন্তু এখন আসছে কি? ছোট হাত। আর শিফট ছাড়া প্রেস করছে তখন বড় হাত আসছে। এটা কেন আসছে? কারণ ক্যাপস লক অন করে থাকার কারণে, ঠিক আছে। তার মানে আমরা যে শিফটে এইমাত্র শিখলাম যে শিফট দিয়ে কি হবে? বড় হাত লিখতে হবে, আর শিফট ছাড়া কি? ছোট হাত। মূলত কথাটা কিন্তু এরকম হবে না, ঠিক আছে। কথাটা হবে যে এইটা, অর্থাৎ এভাবে হবে যে এই বাটনে যখন আমি আপনারা যখন বাংলা শেখাবো তখন দেখবেন, বা বাংলা যদি কেউ টুকটাক লিখে থাকেন দেখবেন যে বাংলা কি করতে হয়? আমাদের কিবোর্ডটা চেঞ্জ করতে হয়, ঠিক আছে। আজকের ক্লাসে দেখাইছিলাম, হ্যাঁ, কিবোর্ড চেঞ্জ করতে হয়, অর্থাৎ বাংলার জন্য এখান থেকে বলে দিতে হয় যে আমি বাংলা ক্লাসিক থেকে লিখবো, ঠিক আছে, বা ইংরেজি জন্য ইংলিশ লিখবো। তার মানে এখান থেকে কিন্তু আমি কিবোর্ডটা অলরেডি দুইটা ভাগে ভাগ করে দিয়েছি, ঠিক আছে। দুইটা ভাগকে, সেটা হচ্ছে আমি বাংলা লিখতেছি। এখানে যদি ইংলিশ সিলেক্ট করা থাকে তাহলে আমার এখান থেকে এই ইংলিশটা কাজ করবে। এখানে যদি বাংলা সিলেক্ট করা থাকে তখন আমার এখান থেকে কি হবে? ডান সাইডের এইটা কাজ করবে, বুঝতে পারছি? যদি ইংলিশ সিলেক্ট করা থাকে বাম সাইডের এই এরিয়াটা কাজ করবে, আর বাংলা হলে ডান সাইডে এইটা কাজ করবে। তার মানে যেহেতু আমার ইংলিশ সিলেক্ট করা আছে, আমি তো এমনিতেই কিবোর্ডের চারটা ভাগ করছি, তার ডান সাইডটা এমনিতেই আমি অফ করে রাখছি, কারণ আমার কি ইংলিশটা এখন কাজ করবে, তাই না? যেহেতু এখানে ইংলিশ সিলেক্ট করা আছে, এই যে দেখেন ইংলিশ সিলেক্ট করা, তাই তো? তাহলে এখন আমার কি বাম সাইডটা শুধু চালু আছে। এখন শিফটের কাজ হচ্ছে যে বাম সাইডটা আমি বলে দিয়েছি যে এখন যা লাগবে সব বাম সাইডের লেখাগুলো তুমি লিখবা, কিন্তু শিফটের কাজ হচ্ছে শিফট দেখতেছে, মানে ও দেখতেছে যে ওখানে দুইটা লেখা আছে, ঠিক আছে, একটা বড় হাতের পি, একটা ছোট হাতের পি। বাম সাইডটা তো বলে দিয়েছে বাম সাইডটা লিখবা, সেখানে দেখতেছে বড় হাতের পি, ছোট হাতের পি। বা অন্য বাটন খোলার ক্ষেত্রে এল এর ক্ষেত্রে বড় হাতের এল, ছোট হাতের এল। এখনও কোনটা লাগবে, ঠিক আছে, এখনও লাগবে কোনটা? তাহলে শিফটের কাজ হচ্ছে মূলত নর্মাল যেটা আসবে, মানে নর্মালি যেটা ওঠার কথা, শিফট হচ্ছে সেইটা বিপরীতটা উঠিয়ে দেবে। অর্থাৎ নর্মালি যদি পি ওঠে তাহলে শিফট প্রেস করার সাথে সাথে বড় হাতের পিটা লিখে দেবে, আর নর্মালভাবে যদি বড় হাতের পি থাকে তাহলে শিফটের কাজ হচ্ছে ওইটা ছোট হাত বানাই দেওয়া, ঠিক আছে। কিন্তু নর্মালি আপনার বড় হাত থাকবে না ছোট হাত থাকবে, এইটা নির্ধারণ করতে হয় ক্যাপস লক দিয়ে। অর্থাৎ ক্যাপস লক কথাটার অর্থ কি? ক্যাপস মানে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল থেকে ক্যাপস আসছে, লক মানে কি? লক, ঠিক আছে। তাহলে ক্যাপস লক মানে হচ্ছে আমি বড় হাতের লেখাটা লক করে রাখছি। তার মানে এখন ক্যাপস লক অন করার পরে আমি যেই বর্ণটা প্রেস করবো ওইটা বড় হাত উঠবে,
ঠিক আছে। আর ক্যাপস লক বন্ধ করা থাকলে কি, তার মানে বড় হাত লক করা নাই, তার মানে নর্মালি ছোট হাত ওঠার কথা ছোট হাতেই উঠবে। আর ক্যাপস লক যখন অন করে রাখবে তখন সবগুলো বর্ণ কি করবে, বড় হাত বানিয়ে দেবে। তাহলে ক্যাপস লক যখন অফ থাকবে তখন তো নর্মালি ছোট হাত আসবে, আর ওই অবস্থায় যদি আমি শিফট প্রেস করি তাহলে ওর কাজ কি, ওটা বদলাই দেওয়া। ছোট হাত পাইলেও বড় হাত করে দেবে, বড় হাত পাইলে ছোট হাত করে দেবে। তার মানে ওকে যে কমান্ডটা আমি দিছি, ক্যাপস লক বন্ধ অবস্থায় যখন কমান্ডটা দেয় তখন ছোট হাতে কমান্ড দেই, আর শিফটের কাজ হচ্ছে ওইটাকে বদলাই দেওয়া। আর ক্যাপস লক অন করা থাকা অবস্থায় আমি যে কমান্ডটা দেবো সব বড় হাতে কমান্ড যাবে ওর কাছে। ওই অবস্থায় যদি শিফট প্রেস করে দেয় তাহলে ও ওইটাকে ছোট হাত করে দেবে। শিফট মানেই হচ্ছে কি, বদলানো। আপনি এখান থেকে আপনার পোস্টিং শিফট হয়েছে, অন্য কাছে শিফট হয়েছে, তখন কি বদলি হয়েছে, তাই না? বদলিটাকে শিফট বলি। তো ওর কাজ হচ্ছে যে ওর কাছে দুইটা বর্ণ আছে, একটা ছোট হাত আছে, বড় হাত আছে। ওর হচ্ছে বড় হাত পেলে ছোট হাত বানাবে, ছোট হাত পেলে বড় হাত বানাবে। এটা হচ্ছে শিফটের কাজ, ঠিক আছে। আর ক্যাপস লকের কাজ কি, ক্যাপস লকের কাজ হচ্ছে যে স্মল, নর্মালি স্মল থাকবে, ক্যাপস লক অন করা থাকলে মানে ক্যাপিটাল হবে। আর যদি ক্যাপস লক অফ করা থাকে তাহলে এটা স্মল হবে, ঠিক আছে। এই ঝামেলাটা আবার ইস্যু হবে না, বাংলার ক্ষেত্রে হবে না, কারণ বাংলায় তো বড় হাত ছোট হাত নাই। এখানে যদি ক্যাপস লক অন করা থাকে কোনো সমস্যা নাই, অফ করা থাকলেও সমস্যা নাই। বাংলার কাজই হচ্ছে শিফট ইউজ করা, ঠিক আছে। নিচে একটা থাকবে বর্ণ, উপরে একটা থাকবে, নিচেরটা শিফট ছাড়া লাগবে, উপরটা শিফট দিয়ে লাগবে। এটা ক্যাপস লক অন করা থাকলেও কোনো প্রভাব পড়বে না, অফ করা থাকলেও কোনো প্রভাব পড়বে না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে এই প্রভাবটা পড়বে, যেহেতু ওর ক্যাপিটাল স্মল আছে, ঠিক আছে। এবং ক্যাপস লকটা ব্যবহারই শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা ল্যাঙ্গুয়েজে কোনো ব্যবহারও নেই এটার, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ক্যাপস লক এবং শিফটের ব্যবহার ক্লিয়ার, ওকে। এরপরে দেখেন এই যে বড় একটা বাটন আছে বা কি বলতে পারেন, এইটার নাম কি জানেন কেউ? স্পেস বার। সবগুলোকে আমরা কি বলতেছি, এটাকে কি বলি? বার বলি। মানে সবগুলো তো কি, তাই না? এইটা হয়েছে কি, বার। কেন হয়েছে? বড়, এবং এটা বারের মতো, যে কারণে আমরা ম্যাঙ্গো বারকে যে কারণে বার বলি, তারপর স্বর্ণের বারকে যে কারণে বার বলি, সেম কারণে এটাকে বার বলে, কারণ বারের সিস্টেমই হচ্ছে আয়তাকার লম্বা একটা বিষয়, ঠিক আছে। ওইটাকেই বার বলা হয়। তো এটা চেহারাটা বারের মতো, এই জন্য এটাকে বার বলি, বুঝতে পারছি? আচ্ছা, আর এইগুলো যেহেতু চেহারা বাটনের মতো, এই জন্য এগুলোকে বাটন বলি কিংবা কি বলি। তাহলে এই যে স্পেস বার, এই বারটার কাজ কি বলেন একজন? স্পেস বারের কাজ কি? বলতে পারবো? ব্যবহার কি করছি কখনো স্পেস বারের? স্পেস বার কি কখনো ব্যবহার করছি? কি করে এটা দিয়ে বলেন? জায়গা, হ্যাঁ, দুইটা ওয়ার্ডের মাঝখানে যে জায়গাটা দেওয়া হয় ওইটা হচ্ছে স্পেস বার দিয়ে দেওয়া হয়। এখন এই স্পেসটা আসলে কতটুকু হবে? স্পেস কতটুকু স্পেসও নিবে? ও স্পেস তো নিবে, ওরও তো একটা মাপ যোগ আছে, নিজস্ব একটা মাপ আছে। ও কতটুকু স্পেস নিবে? ও স্পেস নিবে একটা, একটা বর্ণের সমান ও স্পেসটা নিবে, ঠিক আছে। এইখানে যেমন আমি কিন্তু একটা স্পেস দিছি, দুইটার মাঝখানে দিছি না? এইটা এবং এইটা মাঝখানে একটা স্পেস দিছি না? দেখেন পি লিখতে যতটুকু জায়গা নিয়েছে সেম পরিমাণ জায়গায় কিন্তু ও এখানে নিছে, তাই তো। আবার এইখানে দেখেন, এইখানে একটা পি লিখছি, তো স্পেস দিয়ে আর একটা পি লিখি, বড় হাতে পি হচ্ছে, তাই তো। এই যে একটা পি লিখতে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা ও কিন্তু এই স্পেসে খালি রাখতেছে, বুঝতে পারছি? একটা বর্ণের সমান জায়গাও খালি রাখবে, ওকে। এরপর দেখেন ট্যাব, ক্যাপস লকের উপরে ট্যাব আছে, তাই না? ট্যাবের কাজ কি? ট্যাবের কাজও জায়গা রাখা, ট্যাবের কাজ জায়গা রাখা। কিন্তু এইখানেও জায়গা কতটুকু রাখবে? ট্যাব কতটুকু জায়গা রাখবে? মনে রাখবেন ট্যাব সবসময় 0.5 ইঞ্চি পরিমাণ জায়গা রাখবে। কতটুকু? 0.5 ইঞ্চি। আমাদের উপরে এই যে দাগটা, এই যে একটা দেখতেছেন, এইটাকে বলা হয় রুলার। কি বলা হয় এটাকে? রুলার, ঠিক আছে। ওকে, তাহলে এটাকে রুলার বলে। এবং রুলারে আপনি দেখবেন যে এটা হচ্ছে ইঞ্চিতে মাপ দেওয়া আছে, অর্থাৎ এই হচ্ছে 0.5, এই হলো 1, এই 1.5, এই 2.5, ঠিক আছে, 1.5, 2, 2.5 এভাবে। তাহলে আমরা এই যে কার্সরটা এখান থেকে জাস্ট স্পেস দেব, দেখবেন এই বরাবর চলে আসবে, কিংবা আমি এইখান থেকে দেই, স্পেস দিলাম, কোন পর্যন্ত আসছে? 0.5, তাই তো। এরপর আসবে 1 পর্যন্ত। ট্যাপ দিলেই আসছে, আমি তো ট্যাপ দিয়ে দিয়ে আনতেছি, ঠিক আছে। ট্যাপ দিলেও 0.5 ইঞ্চি পরিমাণ সামনে আগাবে। তাহলে এখানে এখন 1 বরাবর আছে, এখন কোথায় আসবে ও? এই বরাবর আসবে, 1.5,
দেখেন এই বরাবর আসে কিনা, এই যে 1.5 বরাবর আসছে, তাই তো। এরপর কোথায় আসবে, এই 2 বরাবর, এরপরে এখানে 2.5 আসবে, 3 আসবে, ঠিক আছে। আমি কিন্তু মাউস দিয়ে কোনো ক্লিক করতেছি না, আমি ট্যাব প্রেস করে করে সামনে আগাইতেছি। তাহলে দেখেন ট্যাব কতটুকু জায়গা আগাইতেছে, 0.5 ইঞ্চি পরিমাণ জায়গা সামনে আগাইতেছে। আর এই যে স্পেস বার, ও হচ্ছে একটা বর্ণের সমান জায়গা আগাইতেছে। এখন বলতে পারেন যে ট্যাব যদি 0.5 ইঞ্চি আগায়, তাহলে ইঞ্চি স্কেলে ও কতটুকু আগাবে, অর্থাৎ ইঞ্চি স্কেলে স্পেস কতটুকু আগাবে। সেখানে আমরা পয়েন্ট, ট্যাবে তো 0.5, তাহলে ইঞ্চি যদি 0.1 হয় বা 0.01 হলো, কিন্তু সেই মাপটা কত বলতে পারেন না। তো সেই এইটা কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে কোনো মাপ দিতে পারবেন না, কারণ কি ও দেখতেছে ওর বর্তমান ফন্ট সাইজটাও দেখতেছে। এখান থেকে আমাদের কি আছে, যে ফন্ট সাইজ 11 দেওয়া আছে। আমরা যদি এটা ফন্ট সাইজ বড় করে দিই, আরো এতটুকু ফন্ট সাইজটা বড় করে দেই, আমরা 150 দেব, 150। দেখেন এখন কতটুকু জায়গা নেছে, এখন কিন্তু হাফ ইঞ্চি চাইতেও বেশি নেছে। এই যে স্পেসটা মাঝখানে জায়গা, এটা কিন্তু হাফ ইঞ্চি প্লাস আরও কিন্তু এই জায়গা আছে, এই থেকে শুরু করে এতটুকু জায়গা আছে, এই থেকে শুরু করে এতটুকু আছে। তার মানে এই পিটা লিখতে যতটুকু জায়গা, এই থেকে এই পর্যন্ত একটা পি লেখা যাবে আবার, তাই না। এই থেকে শুরু করে এই পর্যন্ত একটা পি লেখা যাবে। তার মানে এখানে কি আপনি জায়গাটা বলতে পারতেছেন যে এখানে আসলে কয় ইঞ্চি হবে। এটা কিন্তু ওইভাবে মাপা যায় না, এটা মাপা যায় এই জায়গাটা থেকে। অর্থাৎ এইখানে আপনি ফন্টের সাইজটা কতটুকু দিতেছেন, অর্থাৎ এই যে এক একটা বর্ণ, এই বর্ণ সাইজটা কতটুকু দিতেছেন, সেইটার উপর ভিত্তি করে এই স্পেস বারের জায়গাটা হয়। তো এই হিসাবটা আসলে পয়েন্ট হিসেবে আসে। এখানে যে 150 আসলে পয়েন্ট হিসেবে আসছে, পিটি যেটাকে বলা হয় সংক্ষেপে, ঠিক আছে। 150 পিটি, তার মানে এখন দুইটার মধ্যে পার্থক্য আছে 150 পিটি, পিটি হিসেবে এখানে, বুঝতে পারছি। আবার এইটার সাইজ, এইটার মাঝখানে দেখেন এতটুকু সাইজ, এইটার মাঝখানে সাইজ বেশি, দুইটাই কিন্তু বর্ণের মাঝখানে দুইটা, তাই না। তার মানে স্পেস বারের মাঝখানে জায়গাটা হয় মূলত পিটি হিসাবে, এবং সে পিটিটা আপনার ফন্ট সাইজটা যত পিটি দেওয়া থাকবে তত পিটি, বুঝতে পারছি। কিন্তু এই যে ট্যাবের মাপটা সবসময় কি হবে, স্কেল মেপে হবে, তারপরে আগাবে। এবং এই স্কেলের মাপটা কেমন, মনে করেন আমরা অনেক সময় লেখি না যে নেম লিখে আমরা কোলন দেব, কোলনটা এইখানে, কোলনটা যতটুকু হবে, ফাদার্স নেম লিখলাম, হ্যাঁ ফাদার্স নেম, এইখানে কোলনটা একদম ওই বরাবর হবে, তারপরে মাদার্স নেম, কোলনটা এক বরাবর হবে। তাহলে দেখেন সবগুলো কোলন কিন্তু এক সিরিয়ালে, ঠিক আছে। এই যে এক সিরিয়ালে কোলনটা আনছি, এই কোলনটা আমি তো ট্যাব দিয়ে আনছি বলে এই ট্যাব কিন্তু সবসময় 0.5, 1 এই বরাবর আগাবে। অর্থাৎ এখান থেকে আমার প্রথমে কার্সরটা এইখানে ছিল, এখান থেকে একটা ট্যাব প্রেস করেছি পর 0.5 পর্যন্ত আসছে, আবার প্রেস করেছি পর এইখানে আসছে। আর এইখান থেকে কি হয়েছে, একটা ট্যাব প্রেস করেছে, তো এমনিতে 5 এর বেশি আছে, তার মানে একটা ট্যাব প্রেস করেছে এখানে চলে আসছে, এইটা এখানে চলে আসছে। তার মানে ও সবসময় স্টেশন ধরে ধরে আগায় ট্যাব, ঠিক আছে। অর্থাৎ একটা ট্যাব দেবেন, ও যদি এই বরাবর থাকে কার্সরটা, তাইলেও ট্যাব দিলে এইখানে আসবে, যদি কার্সরটা এইখানে থাকে তাও ট্যাব দিলে এইখানে আসবে, এই বরাবর আসবে। আবার কার্সরটা এইখানে থাকলে ট্যাব দিলে এই বরাবর। তার মানে কি ও কিন্তু একটা করে স্টেশন ধরে আগায়। কিন্তু এই যে স্পেস কিন্তু স্টেশন ধরে আগায় না, ও মাপবে যে আমার আগে লেখাটা কতটুকু আসছে, এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসার পরে ও একটা বর্ণ লিখতে যতটুকু জায়গা দরকার ততটুকু আগাবে একটা স্পেস দিলে, আবার একটা বর্ণ লিখতে যতটুকু জায়গা ততটুকু আগাবে। তাহলে স্পেস দিয়ে যদি আমি এই পর্যন্ত আনতাম, তাহলে কিন্তু আমি সমান করতে পারতাম না, এই তিনটা কিন্তু সমান হতো না, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে স্পেস দিয়ে একটু দেখাই, আমি কিছু স্পেস দিলাম, ঠিক আছে। স্পেস দিয়ে এই বরাবর মনে করেন আমি কোলন দিলাম, ওকে, এখানে স্পেস দিলাম, এই যে কোলন হয় একটু সামনে যায়, অথবা যদি ব্যাক স্পেস দিয়ে একটু কমাই একটা, তাহলে একটু পিছনে যাইতেছে, একদম অবিকল কিন্তু সমান হয় না, ঠিক আছে। কারণ ও কি, ও তো আগের যে বর্ণটা লেখা আছে ওইটা ধরেও সামনে আগাইতেছে, ও কিন্তু উপরের রুলারের মাপে আগাইতেছে না, তাই না, রুলারের মাপে আগাবে। আর স্পেস হচ্ছে ও নিজের মতো আগাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এতটুকু বুঝলাম, ট্যাব এবং স্পেসের মধ্যে পার্থক্য বুঝলাম। এগুলো কিন্তু আমি এবার পরে জিজ্ঞেস করবো, বলতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন কন্ট্রোলের একটা ব্যবহার বলেন। যেহেতু আপনারা কম্পিউটার ইউজ করছেন আগে কম বেশি, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি সবগুলাই, ওকে। কন্ট্রোল কি কাজে ব্যবহার করেন আপনারা?
শুধু কমান্ড আর মূলত কমান্ডই, কন্ট্রোল কমান্ডই, ঠিক আছে। মূলত কন্ট্রোল দিয়ে আমরা কমান্ড দিই এবং সেটা কিবোর্ড কমান্ডের ক্ষেত্রে আবার মাউসের কমান্ডের ক্ষেত্রে অনেক সময় কন্ট্রোল আমরা ইউজ করি। যেমন টুকটাক যদি ব্যবহার দেখায় বলতে পারেন যে মাউস যে কাজটা যখন যে কাজটা করবে সেইটাকে যদি কন্ট্রোল করতে চাই, মাউসের কাজটাকে কন্ট্রোল করতে চাই, কন্ট্রোল কিভাবে? মাউস এখন এই কাজটা করতেছে, কি করতেছে? এখন সিলেকশন করতেছে, এটা আমি সিলেক্ট করছি না, এখন আমি এইটাও সিলেক্ট করতে চাই একসাথে, পারতেছি না, পারতেছি, ওইটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। আবার এইখানে দিচ্ছি, ওইটা ডিসিলেক্ট হয়ে গেছে। তাহলে একাধিক জিনিস যখন আমি সিলেক্ট করতে চাবো, এইখানে একটা করবো, এইখানে একটা করবো, এইখানে একটা করবো, তার মানে মাউস যখন যে কাজটা করতেছে ওই কাজটা আমি যখন বারবার করতে চাইতেছি তখন আমি কন্ট্রোল চেপে ধরে যদি করি তাহলে কি ওইটা মাউসটাকে কন্ট্রোল করতেছে, তাই না? তো আমি এইটা নর্মালি সিলেক্ট করলাম, সিলেক্ট করবো, এখন কন্ট্রোল প্রেস করে দিয়েছি, এইটা সিলেক্ট করব, এইটা করব, কোনো সিলেকশন কি মুছে যাচ্ছে? এই যে এইটা সবগুলো একসাথে ডিলিট করে দিলাম আমি, ঠিক আছে, বা অন্য কোনো কাজ করলাম। অথবা আপনি ওয়ার্ডে আসেন, আপনি এখানে কিছু লিখলেন, ঠিক আছে, এখানে আমি কিছু লিখলাম, জাস্ট এমনিতে লিখলাম। তো আপনি মনে করেন আপনার এইখান থেকে এই লেখাটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, তিনটা লেখা লাগবে, তিনটা লেখা কপি করে নিয়ে আসবেন হয়তো, বা অন্য কোনো জায়গায় মাঝখান থেকে এক জায়গা থেকে একটা জিনিস আনবেন, তখন তো আপনি এইভাবে কপি করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না একসাথে, পারবেন? তখন এখানে হ্যাঁ, তখন এইটা সিলেক্ট করবো একবার, তারপর কন্ট্রোল প্রেস করে দেবো, এইটা সিলেক্ট করবো, এইটা সিলেক্ট করবো। না, এটা তো আমার ছোট একটা জায়গায় দেখে, বাট আপনার মনে করেন পুরো কয়েকটা পেজ লেখা আছে, আপনার প্রথম পেজ থেকে এক লাইন সিলেক্ট করবেন, পরের পেজ থেকে আরেকটা লাইন সিলেক্ট করবেন, ঠিক আছে, তখন তো আমার জায়গায় এক এক জায়গায় এক একটা লেখা থাকবে না, তখন আমি কিভাবে করব? মনে করেন আমার ওখান থেকে প্রথম যে ক্লাসে নির্ধারিত সময় ওই লাইনটা লাগবে, তারপর একদম নিচে এসে সরকারি সার্টিফিকেট অর্জনের জন্য ওই লাইনটা লাগবে, আবার একদম নিচে নাম্বারটা লাগবে, তখন তো আমি পুরোটা সিলেক্ট করে নেব না, তখন আমার ফাঁকে ফাঁকে এক এক জায়গা থেকে সিলেক্ট করতে হবে, তাই না? এটাকে বলা হয় কি? মাল্টিপল সিলেকশন। অর্থাৎ মাউস যখন যে কাজটা করতেছে ওইটাই যদি মাল্টিপল করতে চাই তখন আমরা কি করতে পারি? কন্ট্রোলটা ব্যবহার করতে পারি। এছাড়া কিবোর্ড কমান্ডের যে বিষয়গুলো প্রশ্নগুলো তো আছে, ঠিক আছে। আবার যখন দেখবেন আপনার ছবি নিয়ে কাজ করবেন, হ্যাঁ, এখানে কিছু ছবি নিয়েছেন, 2-3টে ছবি, একটা ছবি সিলেক্ট করেছেন, আরও কিছু ছবি একত্রে মিলে গ্রুপ করবেন, ছবি গ্রুপ করছেন কখনো? করেন নাই। অর্থাৎ সেগুলো আমরা দেখবো সামনে, ঠিক আছে। যখন ছবি গ্রুপ করব তখন আমরা হচ্ছে এইভাবে অনেকগুলো ছবি একসাথে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমরা দেখবেন যে তখন কি করব, এখান থেকে আমরা এবার মাল্টিপল সিলেকশন করতে হবে, ঠিক আছে, কন্ট্রোল প্রেস করে মাল্টিপল সিলেকশনটা করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন উপরে যে নিউমেরিক কিগুলো আছে, অর্থাৎ 1 থেকে শুরু করে 0 পর্যন্ত উপরে নিউমেরিক কি, অ্যালফাবেটিক কি এর উপরে, ঠিক আছে, নিউমেরিক কি। এখানে 1 থেকে শুরু করে 0 পর্যন্ত আছে। এখন প্রত্যেকটা শিফটে কিন্তু আবার একটা করে সিম্বল দেওয়া আছে, সিম্বল বলতে পারেন বা স্পেশাল ইয়ে বলতে পারেন, ঠিক আছে। তো এগুলো সিম্বল, যেমন 1 এর শিফটে কি আছে এটা, হ্যাঁ, এক্সক্লামেটরি সাইন, তাই না। 2 এর সাথে কি আছে, @, 3 এর সাথে হ্যাশট্যাগ, ওকে, 4 এর সাথে কি আছে, ডলার, ওকে, 5 এ পার্সেন্টেজ, 6 এটা হচ্ছে ই বলা হয় এটাকে, নামটা ভুলে গেছে, মানে মনে করেন a⁵ দিবেন, তখন কি এইটা দিয়ে চিহ্নটা দেওয়া হয়, তাই তো। এরপর হচ্ছে আপনার এন্ড, তারপরে আপনার স্টার, ফার্স্ট ব্র্যাকেট স্টার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার মাইনাসের শিফটে আছে কি, ড্যাশ, আর ইকুয়ালের শিফটে কি আছে, প্লাস। বুঝতে পারছি, ওকে। এরপর দেখেন এগুলো তো আমরা শেপ দিয়ে সবগুলো লিখবো, তাই না। এরপর দেখেন ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেসের কাজ কি, ব্যাক একটা স্পেস নেয়, মানে হচ্ছে আমরা কোনো কিছু ডিলিট করলে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করি, তাই না। অর্থাৎ আমাদের কার্সর যেখানে আছে সেখানে যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে পিছনের লেখাটা মুছবে, কার্সর যেখানে আছে ব্যাক স্পেস দিলে পিছনেও একটা স্পেস নেবে, ব্যাক স্পেস মানে হচ্ছে পিছনে স্পেস নেবে, ব্যাকে স্পেস নেবে, তার মানে আমরা লেখা ডিলিট রেখে যেটা ব্যবহার করি। আর এই যে একটা ব্যাক স্পেসের ডানে একটা ডিলিট একটা অপশন আছে, পাইছেন, ব্যাক স্পেসের ডানে, এটাও মূলত ডিলিট করা যায়। তো এটা হচ্ছে কার্সরের পরে পরে যে লেখাগুলো থাকবে ওইগুলো ডিলিট হবে। তো কার্সরের পরে দেখেন পরের অপশনগুলো ডিলিট হইতেছে, তাই না। এটা কার্সরের পরে যেটা আছে এটা ডিলিট হইতেছে। তো আমরা নরমালি কোনো কিছু লেখা মোছার ক্ষেত্রে আমরা ডিলিট অপশনটা ব্যবহার করব, এটা আমরা অন্য কাজে ব্যবহার করব, ঠিক আছে। মানে ডিলিটটাকে ডিলিট করার কাজে অভ্যস্ত করব না আমরা, বুঝতে পারছি। আমাদের লেখা মুছতে হবে, আমরা কার্সরটা নিয়ে আসবো, তবে ব্যাক স্পেস দিয়ে মুছবো, এই অভ্যাসটা আমরা করব, ওটা অন্য কাজে ব্যবহার করব। লাইন, হ্যাঁ হ্যাঁ, কপিটা
কপিটা কিভাবে করব? হ্যাঁ, কপিতে আমরা আসবো, ঠিক আছে? কপি নিয়ে বিস্তারিত আরো কথা হবে, বুঝতে পারছি? এখান থেকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি, কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল সি। আর এখানে এই যে কপির অপশন আছে, আমরা যখন ওয়ার্ডে আসবো এগুলো একদম লাইন ধরে ধরে সবগুলো পড়বো, ঠিক আছে? তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছি? এখান থেকে যদি কপি দেন তাও কপি হবে। আমি আবার এখানে এসে আমি পেস্ট করলাম, এই যে পেস্ট করলাম যতটুকু কপি করছি, বুঝতে পারছি? তো এইভাবে হচ্ছে কপি পেস্ট করা যাবে। আচ্ছা, এরপর দেখেন এন্টার, এন্টার আছে না লেখা, এন্টার, বুঝতে পারছি? এন্টারের কাজ কি? নিচের লাইনে আসা, তাই তো? আর আমি যদি বলি যে নিচের লাইনে আসা না, নিচের প্যারাগ্রাফে আসবেন। যদি বলি যে নিচের প্যারাগ্রাফে আসবেন, তাহলে সেটা কি ভুল হবে? হবে বলেন ভাই, হবে? ভুল হবে? যদি বলি লাইনে আসবে না, নিচে প্যারাগ্রাফে আসবো, তখন সেটা কি ভুল হবে আমার কথা? কেন ভুল হবে না? আচ্ছা, লাইনের প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য কি? পার্থক্য বলতে পারবেন? লাইন কোনটাকে বলে আর প্যারাগ্রাফ কোনটাকে বলে? এইখানে কয়টা প্যারাগ্রাফ, প্যারা আছে বা প্যারাগ্রাফ? তিনটা। লাইন অনেকগুলো আছে, তাই না? প্রত্যেকটা একটা লাইন। এখন এইখানে যদি বলি যে এন্টার দিয়ে লাইনকে আলাদা করা হয়, তার মানে কি প্রত্যেকটা লাইনের শেষে গিয়ে কি এন্টার দেওয়া হয়েছে? এন্টার কিন্তু দেওয়া হয় না। এখানে এন্টার পড়ছে মাত্র তিনটা বা দুইটা। এইখানে একটা এন্টার পড়ছে, এইখানে একটা এন্টার পড়ছে, ঠিক আছে? আর এই শেষে এসে এইখানে মনে করেন একটা এন্টার দেবো পরের লাইনে নামার জন্য, পরের প্যারাগ্রাফে নামার জন্য, ঠিক আছে? তাহলে এন্টার এখানে কয়টা দেওয়া হয়েছে? তিনটা। তার মানে এন্টার দিয়ে আমরা কি আলাদা করি? প্যারাগ্রাফ আলাদা করি। আপনাকে যদি এই জিনিসটাই লিখতে দেয়, মনে করেন হুবহু এইটা লিখবেন আপনি, তখন যদি আপনি প্রত্যেকটা লাইনে কি করেন, এখানে এসে একটা এন্টার দিয়ে পরের লাইনে লেখেন, ঠিক আছে? পরের লাইনে লিখবেন। আবার এখানে যদি একটা এন্টার দেন, তাহলে কিন্তু দেখবেন যে নতুন নতুন প্যারাগ্রাফে ভাগ হয়ে যাবে এগুলো, তাই না? এই জন্য আমরা যখন লিখবো কখনো লাইন শেষ করার সময় আমরা কি করব না, এন্টার দেব না। আমরা যখন প্যারাগ্রাফ আলাদা করতে হবে তখন আমরা এখানে এন্টারটা দেব, বুঝতে পারছি? আমাদের একটা প্যারাগ্রাফ লেখা শেষ, এন্টার দিয়ে নতুন প্যারাগ্রাফে আসবো। ওকে, আচ্ছা। এরপর ইএসসি বাটনটা দেখেন, ইএসসির কাজ কি? ব্যবহার করছেন কখনো? ইএসসি, এই যে বাটনটা ইএস কর্নারে, হ্যাঁ হ্যাঁ, এটা কখনো ব্যবহার করছেন? হ্যাঁ, মূলত ফুল স্ক্রিন মোড অফ করার জন্য এটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে? ফুল স্ক্রিন মোড মনে করেন সেটা হতে পারে যে কোনো জায়গা হতে পারে। আপনি পাওয়ার পয়েন্ট ইউজ করছেন না, পাওয়ার পয়েন্টে যখন স্লাইড প্রেজেন্ট করবেন, ঠিক আছে? যে কোনো একটা স্লাইড আপনি যখন প্রেজেন্ট করবেন, স্লাইড শো, এই যে ফুল স্ক্রিনে আছে, এটা যখন অফ করবে, এমনিতে 3 নম্বর স্লাইড যাওয়ার পর এমনিতে অফ হবে, সেটা ঠিক আছে। আপনার কাছে 50টা স্লাইড আছে, আপনি 10 নম্বর স্লাইড পর্যন্ত গেছেন, এখন আপনি বন্ধ করতেছেন, এখন কি এরকম এন্টার দিয়ে দিয়ে শেষ পর্যন্ত যাবেন স্লাইড? তাইলে কিভাবে করবেন? তখন যদি আপনি ইএসসি বাটনে প্রেস করেন, তাহলে কি হবে? অটোমেটিক্যালি ফুল স্ক্রিনটা অফ হবে, বুঝতে পারছি? আবার আপনি মনে করেন ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন ফুল স্ক্রিন দিয়া, তো সেখানে তো নর্মালি আপনার ফুল স্ক্রিন অফ করে একটা মোড থাকে, বাট কোনো কারণে আপনি পারতেছেন না, ঠিক আছে? মাউসের ঝামেলা হয়েছে বন্ধ করেন, তখনও কি ফুল স্ক্রিনটা এভাবে ইএসসি বাটনে অফ করতে পারবেন। ইএসসি মানে হচ্ছে এসকেপ, ফুল মিনিং কি এটার? এসকেপ, ইএসসিএপি, এসকেপ। এসকেপ মানে কি? এড়িয়ে যাওয়া, বা হ্যাঁ কি বলছেন আপনি? পালিয়ে যাওয়া বা এড়িয়ে যাওয়া, ঠিক আছে? তার মানে আমাদের কি ফুল স্ক্রিন যেটা থাকবে ওই ফুল স্ক্রিনটা অফ করো মানে এড়িয়ে যাব, অনেকটা এরকম বোঝায়, ঠিক আছে? তাহলে এসকেপ মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। তাহলে বুঝতে পারছি কিবোর্ডের সবকিছু এ টু জেড। কোথাও কি সমস্যা আছে? ওকে, সমস্যা থাকার কথা না। হ্যাঁ, অল্টের কাজ মূলত অনেকটা শিফটের মতো, ঠিক আছে? কিন্তু অল্ট আপনি যেই কাজে ব্যবহার করা হয় সেইখানে মূলত এটার ব্যবহার দেখা যাবে। যেমন একটা উদাহরণ বলি, যে আপনি যখন ছবি করতে যান না দোকানে, পাসপোর্ট সাইজের ছবি, তখন দেখেন যে নতুন একটা ছবি, একটা পেজের ছবিটা নিয়ে তো ওই ছবিটা ধরে টান দিতেছে আর ওইটারই কপি হয়ে যাইতেছে, ঠিক আছে? আবার দুইটা একত্রে সিলেক্ট করে 4টা বানাইতেছে, 4টা থেকে 8টা বানাইতেছে। ওইটা কি করে? ওইটা সিলেক্ট করে এমনিতে যদি টান দেয় তাহলে তো মুভ হয়ে গেল, মানে এইখান থেকে সরে ওইখানে গিয়ে বসলো, কিন্তু ওইটা কপি হয়ে কিভাবে যায়? তখন এই অল্টার ব্যবহার করে, ঠিক
ঠিক আছে। এরকম অল্টার বিভিন্ন কাজে, কন্ট্রোল যেভাবে আমরা বিভিন্ন পার্ট বাই পার্ট এক একটা কাজে এক এক রকম ব্যবহার করি, অল্টারটা এরকম ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে। হ্যাঁ, এফএন, এফএন আপনারটা এফএন দেয়া আছে, আবার উইন্ডোজ কি দেয়া আছে, তাই না? উইন্ডোজ কি দেয়া আছে, তো উইন্ডোজটা আপনার মনে করেন উইন্ডোজ আমাদের নর্মালি এই যে উইন্ডোজ যখন অপারেটিং সিস্টেম ইউজ করে তখন উইন্ডোজে খুব একটা ব্যবহার নাই, টুকটাক যেমন আপনি লক করবেন মনিটরটা, তখন হয়তো উইন্ডোজ এল দিলে মনিটরটা লক হবে, ঠিক আছে, এরকম কিছু কিবোর্ড কমান্ড হিসেবে ব্যবহার করা হয়। তবে আপনি যখন ম্যাক ব্যবহার করবেন অ্যাপলের, তখন আমরা কন্ট্রোল যত জায়গায় ব্যবহার করি সব জায়গায় কিন্তু উইন্ডোজ ব্যবহার করা হয়, খেয়াল করে দেখেন, ঠিক আছে, স্টেটমেন্ট ব্যবহার করে, তার মানে ওখানে আবার এটার প্রচুর ব্যবহার আছে এই কিবোর্ডের। ওকে, আবার ফাংশন, কিছু কিছু ফাংশন আছে, ফাংশনে যাওয়া যায়, যেমন এটা হচ্ছে আপনার যখন কম্পিউটার বুটে ঢুকবেন, ঠিক আছে, প্রথম যখন অন করে ওই ক্ষেত্রে উইন্ডোজ দেওয়ার সময় ফাংশনের করা হয়, বা উপরে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো ঢোকার ক্ষেত্রে ওইগুলো ব্যবহার করা হয় ফাংশনগুলো, বুঝতে পারছি। বাট নর্মালি হ্যাঁ, এখানের পাশে কি দেখি আমি কিবোর্ডে, এই যে এইটাই তো এফএন, এইটাই ফাংশন, এইটা এইটা না, এইটাই ওই কাজে ব্যবহার করা হয়, কিন্তু এফএন তো আর নাই, এখান তো এফএন আর নাই। হুম, এটা কোথায় দেয়া? আচ্ছা ওইটাতে দেখি, আমি একটু কিবোর্ডটা দেখি, কিবোর্ডটা এখানে এফএন দেয়া, ওইটার কি যেন কাজ আছে, ওইটার কাজ বলতে পারি না, ওইটা ইউজও করি না কখনো, ঠিক আছে, ইউজ করা হয় না। বাট আমরা আমাদের নর্মাল যেসব কাজ আমরা করি এসব কাজে এটা কোনো ব্যবহার নেই ওরকম, বুঝতে পারছি। তবে আপনি একটু সার্চ দিয়ে দেখবেন এটা, ঠিক আছে, সার্চ দিয়ে বের করবেন, এইটা আজকে আপনার হোমওয়ার্ক রইলো, রিসার্চ। ওকে, যেহেতু ব্যবহার করা হয় না ওইটা নিয়ে আর ঘাটাঘাটি নাই আমার, বুঝতে পারছি। এর বাইরে আর কিছু, আর কোনো কোশ্চেন? হ্যাঁ, এখানে তো এগুলো তো সব পারবেন, তাই না? পেজ আপ ডাউন, এগুলোর ব্যবহার নাই কেন? পেজ আপ ডাউন, মনে করেন আপনি পেজ আপ এবং ডাউন বলতে কি বোঝায়, একটা পেজের যখন আমি আপে ক্লিক করলাম উপরে আসলো, যখন ডাউনে দেই পেজটা নিচে আসবে, তো আমরা এগুলো কিন্তু তখন মাউস দিয়ে এরকম ব্যবহার করি, তাই না? স্ক্রল লক হচ্ছে আপনার স্ক্রলটা লক করা থাকবে, ওয়েট দেখাইতেছি। স্ক্রল লকের কাজ ভুলে গেছি আমি, সত্যি কথা, ব্যবহার নাই তো এই জন্য ভুলে গেছি, রিয়েলি বহুদিন ধরে আমি এটা নিয়ে কোনো কথাবার্তাই বলি না, স্ক্রল লকটা কাজে লাগানো কোনো, ঠিক আছে। এর পাশে দেখেন প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট স্ক্রিনটা একটু লাগে টুকটাক, সেটা হচ্ছে আপনি স্ক্রিনশট নেওয়ার জন্য। নিছেন কখনো প্রিন্ট স্ক্রিন দিয়া? হুম, হ্যাঁ, ওইটাতে আপনি কিবোর্ড শর্টকাট ইউজ করেন, বাট এমনিতে প্রিন্ট স্ক্রিন যখন প্রেস করবেন, প্রিন্ট স্ক্রিন দেখেন আমাকে এরিয়া জিজ্ঞেস করতেছে যে কতটুকু আমি স্ক্রিনশট নেব, এই হচ্ছে এতটুকু সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে দেখেন স্ক্রিনশট কিন্তু নেওয়া হয়ে গেছে, বুঝছি। এরকম কিছু কিছু কাজে লাগে, আসলে ব্যবহার না করতে করতে অনেক কিছুই মনে করেন যে আর করা হয় না, ঠিক আছে। বাট আমাদের কাজের জন্য যা যা দরকার সেগুলো তো পাইছি আমরা, তাই না? ওকে, আচ্ছা এরপরে দেখেন ওই যে ট্যাবের উপরে আরেকটা আছে, ওটা আবার আমরা বাংলা যখন ব্যবহার করব তখন আসবো, কারণ ইনভার্টেড কমা এন্টারের পাশে দেখেন একটা ইনভার্টেড কমা আছে, ইনভার্টেড ডাবল ইনভার্টেড কমা এন্টারের পাশে, ঠিক আছে, ডান সাইডে যে এন্টার শিফট যেটা আছে ব্যাক স্পেস ওইটার পাশে একটা ইনভার্টেড কমা আছে, অর্থাৎ সেমিকোলনের পাশে। ওই ইনভার্টেড কমাটা বা অ্যাপোস্ট্রফি সাইনটা শুধু ইংলিশের ক্ষেত্রে ইনভার্টেড কমাটা, কিন্তু বাংলা যখন আসবেন বাংলা হচ্ছে প্রথম অ্যাপোস্ট্রফি কমাটা ওই ট্যাবের উপরে, আর শেষে অ্যাপোস্ট্রফি কমা এই যে এখানে যেটা আছে ওইটা, বুঝতে পারছি, খণ্ডতার পাশে যেটা। মনে করেন ইংলিশে কমাটা কেমন হয়, ইংলিশে কমাটা এইভাবে নেয় সাধারণত, প্রথম যেটা নেয় সেটাও এইভাবে নেয়, দুইটা সাইন দিয়ে নেয় বা একটা সাইন দিয়ে নেয়, কিন্তু বাংলায় হয় কি 6 এর মতো হয় আর 9 এর মতো হয় বাংলা, ঠিক আছে। আবার ডাবল দিলে 66 99, তখন 66টা ওই যে ট্যাবের উপরের অংশটা, আর 99 এইখানে যেটা ব্যবহার করেছেন,
ঠিক আছে, এটা এইরকম ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। ওকে, এখন আমরা একটু টাইপিং মাস্টারটা নিয়ে একটু কথা বলি না, আজকে বেশি সময় বসবো না, শেষ করে দেবো ক্লাস। টাইপিং মাস্টার দেখেন আমরা এই পর্যন্ত তো আসতে পারবো, ঠিক আছে। রিভিউতে গিয়ে আমরা এখান থেকে প্রথমে বর্ণগুলো লিখবো, তারপর আমাদের এই যে ওয়ার্ড দিবে ওয়ার্ডগুলো লিখবো, লেখার পর এখান থেকে করবো। তারপর টাইপিং টেস্টে আপনাকে এরকম এক একটা টাইম ধরতে পারবেন আপনি এখান থেকে, ঠিক আছে। 30 মিনিট, আধা ঘন্টা ফ্রি, অনেকগুলো ফ্রি, যতক্ষণ মন চায় এখানে টাইপ করবেন বা সময় নির্ধারণ করে দিতে পারবেন। দিয়ে তারপর আপনি এখান থেকে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, আপনি যেই প্যারাগ্রাফ দেবেন প্রথমটা দিলে এইটা আসবে, ঠিক আছে। এই যে প্যারাগ্রাফ আসবে, পরে যে প্যারাগ্রাফটা দেন সেইটাই কিন্তু এখানে আসবে, বুঝতে পারছি। এই যে আগে আছে একটু কঠিন, কমা আছে, ফুল স্টপ আছে, এগুলো দিয়ে দিয়ে লাস্ট পর্যন্ত আসবেন, ঠিক আছে। লাস্ট হচ্ছে আপনাদেরকে ওই যে ডব্লিউপিএম যেটা, ওইটা লাস্টে দেখাবে যে এত ডব্লিউপিএম আপনি কাজ করছেন, ঠিক আছে। ওইটা হচ্ছে স্পিডটা ওখানে দেখাবে। আর লাস্টে আপনার এখানে কিছু গেমস আছে, যেমন গেমস হচ্ছে আপনার যে এ টু জেড যেটা সিলেক্ট করে দেবেন, ওইটার উপরে যদি বাবেলসের গেম নিয়ে আসেন, হ্যাঁ হ্যাঁ, শুধু প্রেস করতে হবে, তাহলে ভ্যানিশ হয়ে যাবে। ডব্লিউ ইউ, ঠিক আছে, ডব্লিউ, স্পিড আস্তে আস্তে বাড়বে। এটা মনে করেন যে প্রথম আমি যে রিভিউ যেটা দেখাইছি না, ওইটা ভালোভাবে করতে পারলে তারপরে এইখানে এসে মজা পাবেন। কিন্তু এটা যদি দেখে দেখে যদি লিখতে হয় তাহলে পারবেন না। এই কাজগুলো মুখস্থ যখন হয়ে যাবে আপনার কিবোর্ডটা, তখন আপনি এই জায়গাগুলোতে আসবেন, কারণ কিবোর্ড মুখস্থ না হলে এইটা সম্ভব না। এই যে দেখুন অলরেডি কতগুলো চলে আসছে। হ্যাঁ, একদম না দেখে এটা লিখতে হবে। যদি কিবোর্ডে তাকাইতে হয় তাহলে আপনি দেখবেন, মানে তাকাই খুঁজবেন, এর মধ্যে উপরে উঠে গেছে সবগুলো, এবং এটা তো ফুল স্পিডে আসবে। এটা এটা আপনার 20 পর্যন্ত আসার আগে, অর্থাৎ আপনার স্পিড যতক্ষণ পর্যন্ত 20 ডব্লিউপিএম না আসবে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে, বুঝছেন। না দেখে যতক্ষণ পর্যন্ত লিখতে না পারবেন ততক্ষণ। দেখে কতটুকু স্পিডে লেখেন পারবেন। আচ্ছা, আজকে আমি আপনাকে একটা টেস্ট নেব। আমি বললাম যে আপনি পারবেন না, না দেখে পারবেন, মানে দেখে দেখে 20 ডব্লিউপিএম পারবেন না, হয় না। হ্যাঁ পারবেন, হ্যাঁ কি মনে হইতেছে? 20 20 হইতে হইলে আপনার 20 হইতে হলে না দেখে লিখতেই হবে। এমনি টুকটাক একটু তাকান, সেটা ভিন্ন ব্যাপার, ঠিক আছে। হঠাৎ এক জায়গায় আটকাই পড়ছেন তাকাবেন, সেটা ভিন্ন ব্যাপার, বাট লিখতে হবে মোটামুটি মুখস্থ, ঠিক আছে। এবার এটাই, এই যে দেখেন স্পিড কি পরিমাণ বাড়ছে, দেখছেন। এটা যদি আপনি ওইভাবে না লিখতে পারেন তাহলে এর সাথে পারা সম্ভব না। এই তো এভাবে হচ্ছে এটা কাজটা করবেন। এরপর ওয়ার্ড ট্রিক্সের ভিতরে আপনি অনেকগুলো ওয়ার্ড ট্রিক্স আছে, এর মধ্যে আপনি যেইটা দেন সেইটা আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে নিচে পড়ার আগে হচ্ছে এটা লিখতে হবে, স্পেস দিতে হবে লাস্টে এসে। নিচে যদি পড়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে এই ঘরটা, হ্যাঁ এই যে দেখেন এটা নিচে ফেললাম আমি, হ্যাঁ সাদা হয়ে গেছে, এখন আর লেখা সম্ভব না। এটা যদি ভরে যায় বক্সটা তাইলে আর লিখতেই পারবেন না, ঠিক আছে। তো এইটা শেষ হওয়ার আগে, এবং আপনাকে যে ওয়ার্ডগুলো দেবে এটা কিন্তু কোনো অর্থবহ ওয়ার্ড দেবে না, ঠিক আছে। যে আপনি দেখবেন দেখে মুখস্থ লিখে ফেলবেন বর্ণটা, এরকমও দেবে না। এই অর্থে, এই সংখ্যা কোনো অর্থ বুঝেন আপনি? এল এল এ এম এ, এগুলো কোনো অর্থ, ঠিক আছে। ব্যাট, এইটা ঠিক আছে, ব্যাট স্পেস, ঠিক আছে। প্যারট, SIPPO, হ্যাঁ হ্যাঁ জল হস্তে, এই যে এভাবে স্পিড দিয়ে দিয়ে লিখতে হবে, দেখা যাবে না, একদম দেখা যাবে না। আপনার এই যে কোর্সের শুরুতে যাদের মোটামুটি একদম নতুন যারা, তারাও যদি 24টা দিন ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে তাহলে সেও না দেখে লিখতে পারে। এটা আপনাদের আগে যে ব্যাচগুলো গেছে বা আজকে যে ব্যাচ দেখছেন ওরাও ওরকম ছিল, প্রথম দিন ওরকম পারতো না, বাট লিখতে লিখতে অবশ্যই পারবেন, বুঝতে পারছেন। একটু শুধু কষ্ট করতে হবে। এরপরে যে ক্লাউডের কিছু গেমস আছে এগুলো দিয়ে একটু শিখবেন, হ্যাঁ। অ্যান্টিলোপ, দেখবেন স্পিড হঠাৎ করে বেড়ে যাবে।
দেখ একটা সমস্যা হবে, হ্যাঁ। কারণ আপনাদের আরো আপনাদের এর পাশাপাশি অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে? সেটাকে যেমন মনে করেন এই জেনারেশন হচ্ছে আপনার কম্পিউটার ব্যবহার এমনিতেই পারে, এমনিতে যা পারে সেটা আপনাদের পারতে অনেক সময় কষ্ট হবে, তাই না? তো এই জন্য হচ্ছে প্রবলেমগুলো। মানে বুঝতে পারছেন যে কিভাবে শিখতে হবে, তাই না? এখান থেকে ইয়ে করবেন, তারপর টাইপিং টেস্ট থেকে এখানে ওইভাবে এই যে অ্যাস্ট্রোনার্স যা যা লেখা আছে ওইটা ওইভাবে লিখবেন, 2 মিনিট টাইম দেবেন, টাইম বাড়াই নেন। ওকে, এভাবে প্র্যাকটিস কর। ওয়ার্ড পার মিনিট, এভাবে লিখবেন। দেখেন সেইলের পর কিন্তু একটা ফুল স্টপ ছিল, ফুল স্টপ দেয়নি, ও লাল কালি দিয়ে দিয়েছে। না এটা ঠিক, এটা আপনার ওই যে কারেন্সি মানে কারেক্ট হিসেবে ই করে নেবে, কারেক্ট আর রং ওইখানে ও কাউন্ট করে নেবে। হ্যাঁ, এইভাবে আর কি লিখবেন, বুঝছেন? এই আরো কঠিন কঠিন ইয়ে আছে এর ভিতরে, শিখে শিখে একটু দেখবেন। বুঝতে পারছি তাহলে? এই তো, তাহলে টাইপিং মাস্টার কাজ গেল এভাবে। তাহলে কিবোর্ডটা নিয়ে একটু কাজ করেন। আর মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে তো লিখতে পারবেন না? মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে এখানে আজকে একটা পেজ লিখবেন, পারবেন? আজকে বাসায় কম্পিউটার আছে না? আমি আপনাকে দেবো অনেক, ঠিক আছে? একটা টপিক দিয়ে দেবো না আপনার,